এবার যে খবরের দিকে নজর রাখবো, এতদিন আমরা কি প্রশ্ন করছিলাম যে এই যে বাংলাকে টার্গেট করছিল জঙ্গিরা, তাতে জাল বিস্তার করতে কেন, তার একটা উত্তর পাওয়া গেল। এই বাংলায় অস্ত্র প্রশিক্ষণের ছক ছিল। আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি জঙ্গি যোগে নয়া তথ্য। অসম থেকে উদ্ধার বিপুল অস্ত্র। হরিহর পাড়ায় প্রশিক্ষণের পরিকল্পনা এবিটি জঙ্গিদের। অসমে নদীর চরে অস্ত্র চালানোর প্রশিক্ষণ। অসমে নদীর চরে চলতো আইডি তৈরির প্রশিক্ষণও। মুর্শিদাবাদ থেকে ধৃত দুজনকে জেরায় হরিহর পাড়ায় মাদ্রাসা তৈরি করে প্রশিক্ষণের ভাবনা। মুর্শিদাবাদের যাতায়াত এবিটি প্রধান জসিমউদ্দিনের। বাংলায় অস্ত্র প্রশিক্ষণের ছক, অসম থেকে উদ্ধার বিপুল অস্ত্র। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, বাংলাকে যে টার্গেট করেছিল এবিটি জঙ্গিরা, তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু কেন টার্গেট, কি তাদের ছক ছিল, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, কি পুলিশের হাতে কি তথ্য রয়েছে? দেখো, একেবারেই সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এবিটি চোখে যে দুজন জঙ্গি গ্রেফতার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। মূলত যেটা সামনে আসছে যে আসামের যে নদীচার ব্যবহার করে তারা অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে আইডি বিস্ফোরক ফাটাতো এবং সেখানেই তারা এই প্রশিক্ষণ নিত। সেই প্রশিক্ষণের পরিকল্পনা ছিল মুর্শিদাবাদে হরিহর পাড়ায় যে খারিজি মাদ্রাসা, সেই খারিজি মাদ্রাসায় তারা কিন্তু সেই প্রশিক্ষণ করার একটা পরিকল্পনা করেছিল। এবং দেখা গেছে যে এই যে এবিটি প্রধান জসিমউদ্দিন, তার বই নিয়ে একাধিকবার তারা এখানে এসেছেন। বেশ কিছু এবিটি জঙ্গির আনাগোনা ছিল এবং এর আগেও আমরা দেখেছি অসমের যিনি এবিটির প্রধান অর্থাৎ নূর ইসলাম মন্ডল, তিনি কিন্তু একাধিকবার এই মুর্শিদাবাদের এই জায়গাগুলিতে এসেছিলেন, বৈঠক করেছিলেন এবং তার বেশ কিছু যে স্লিপার সেলের কথা বলা হয়েছিল আগেও, সেই স্লিপার সেলের সঙ্গে যোগ সাধন রয়েছে। অর্থাৎ অসমে তারা যে কার্যকলাপগুলি ঘটাচ্ছিল, অসমের এই নদীচর থেকে বিপুল পরিমাণ আইডি বিস্ফোরক থেকে শুরু করে অস্ত্র পাওয়া গেছিল, সেই পরিকল্পনা কিন্তু বাংলার এই মুর্শিদাবাদেও তাদের ছিল। এবং মুর্শিদাবাদের এই খারিজি মাদ্রাসা ব্যবহার করে তারা কিন্তু অস্ত্র প্রশিক্ষণের একটা পরিকল্পনা করেছিল। কারণ সম্প্রতি মুর্শিদাবাদ থেকে যে দুজন এবিটি জঙ্গি সন্দেহ গ্রেফতার করা হলো, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু এই তথ্য সামনে উঠে আসে। অর্থাৎ ইতিমধ্যে তুমি জানো যে আসাম এসটিএফ যে অপারেশন প্রঘাত চালাচ্ছে এই জঙ্গি দমনের জন্য, এবং বেঙ্গল এসটিএফ এর তরফ থেকেও কিন্তু এবিটি জঙ্গিদেরকে ধরা হয়েছে। তাদের যে কি পরিকল্পনা ছিল, কি মোটিভ ছিল, তার কিন্তু এখনো ধোঁয়াশা ছিল। যত সময় এগোচ্ছে তা কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে যে এই যে নাশবিকতার ছক, অর্থাৎ আসাম, কেরালা, বাংলা, তিনটি জায়গায় যে নাশবিকতার ছক, সেই ছক কিন্তু সামনে আসছে এবং এখনো তাদের একেবারেই, এবং এই ছক সামনে আসছে। হতেও পারে রৌনক যে এরকম আরো বেশ কিছু জঙ্গি জাল যা ছড়িয়ে রয়েছে, যেখানে অস্ত্র প্রশিক্ষণের ছক হয়তো এখনো কষা হচ্ছে। দেখা যাক তদন্তকারীদের হাতে আর কি তথ্য উঠে আসে এরপর। এদিকে আপনারা জানেন, কলকাতায় গ্রেফতার বাংলাদেশি তরুণী ধৃত বেবি বিশ্বাসের 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত। এনআরএস এর সামনে থেকে গ্রেফতার তরুণী। আর শিয়ালদায় গেস্ট হাউসেই থাকছিলেন এই মহিলা, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। আরো একটা আপডেট আপনাদেরকে এই সংক্রান্ত দিয়ে রাখি যে মাস 3 আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসে সে। বাবা মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ এই তরুণীর। মারধর সহ্য করতে না পেরেই সে পালিয়ে আসে। আসুন আরো বিস্তারিত জানি, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো কি কারণে এই যুবতী বরিশাল থেকে বাংলাদেশে কাঁটাতার পেরিয়ে বা সীমান্ত পেরিয়ে আমাদের বসিরহাট হয়ে আমাদের রাজ্যে বা আমাদের দেশে প্রবেশ করেছিলেন। পুলিশি জেরাতে তিনি জানিয়েছেন পুলিশের কাছে যে তার যে বরিশালে যে বাড়ি, সেখানে তার বাবা মা তার উপরে অত্যাচার করতো, মারধর করতেন এবং সেই বাবা মার অত্যাচার থেকে বাঁচতেই এবং নিজে কিছু কাজের সন্ধানে এক আত্মীয়ের হাত ধরে সে অবৈধভাবে, তার কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা নেই, সে অবৈধভাবেই সীমান্ত পেরিয়ে আমাদের দেশে আসে এবং সেখান থেকে ওই আত্মীয়ের সাহায্য নিয়েই মুম্বাইতে চলে গেছিলেন মাস 3 আগে। সেখানে একটি জায়গাতে, একটি বাড়িতে পরিচারিকার তিনি কাজ করছিলেন এবং সেখান থেকে তার মনে হয়েছে তিনি আবার বাংলাদেশ, তার বাবা মার কাছে ফিরে যাবেন, বাংলাদেশ ফিরে যাবেন। তো
গতকাল নাকি তিনি পুলিশের কাছে দাবি করেছেন যে মুম্বাই থেকে ট্রেনে তিনি হাওড়া এসে পৌঁছন, হাওড়া থেকে তিনি আসেন শিয়ালদা স্টেশন এবং তারপরে তিনি বিকেলের পর থেকে শিয়ালদা স্টেশন চত্বর এবং এনআরএস এর সামনে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায় এবং আউটপোস্টে কর্তব্যরত যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের সেই মহিলাকে দেখে সন্দেহ হয়, তারা তাকে গিয়ে তার সাথে গিয়ে তারা যখন কথা বলেন তখন তারা জানতে পারেন ওই যুবতী 20 বছরের যুবতী বাংলাদেশ থেকে এখানে এসছেন। এরপরে তার কাছে পাসপোর্ট বা বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়, এইসব কিছু তিনি দেখাতে পারেনি। এরপর ইন্টারলি থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে আদালতে পেশ করা হয় এবং 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে আদালত। তবে এই যুবতী কালকে ধরা পড়ার পর থেকে বিভিন্ন সময় যেভাবে বিভিন্ন কথা বলে এসছেন পুলিশ আধিকারিকদের, প্রথমে বলেছিলেন যে গত 2 দিন আগে তিনি এখানে এসছেন, শিয়ালদার কাছে গেস্ট হাউসে ছিলেন, কিন্তু আদতেও তিনি গেস্ট হাউসে ছিলেন না। তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য পেয়েছেন তাই দেখা যাচ্ছে যে মাস 3 আগে বসিরহাটের সীমান্ত পেরিয়ে কিন্তু এই মহিলা এখানে আছেন বা যুবতী আছেন, আসার পর মুম্বাইতে চলে গেছেন, মুম্বাই থেকে এসছেন এবং সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে যে আত্মীয় হাত ধরে এসেছিল কতটা সত্যাসত্য রয়েছে সেই বিষয়টাও আধিকারিকরা খতিয়ে দেখছেন। ধন্যবাদ অমিত। আব্দুলের অ্যাকাউন্টে 12.5 লক্ষ। এবার এই আব্দুলটা কে? আব্দুল হাই, পুলিশের জালে এবার পুলিশ। পাসপোর্ট জালিয়াতিতে চাঞ্চল্যকর তথ্য এবার আপনাদের দেব। প্রাক্তন এসআই এর অ্যাকাউন্টে সরাসরি টাকা। আব্দুল হাইয়ের অ্যাকাউন্ট লেনদেনে নজর, ফোনে কনভারসেশন, তাতেও নজর তদন্তকারীদের। চক্রের অন্যতম মাথা সমরেশের অ্যাকাউন্ট থেকে টাকা। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, এই আব্দুল হাই প্রাক্তন এসআই, তার অ্যাকাউন্টে 12.5 লক্ষ। এই পুরো জালিয়াতির টাকা কি তার অ্যাকাউন্টেই ঢুকতো? দেখো, এই আব্দুল হায়ের মাধ্যমে যে 52টি পাসপোর্ট ইস্যু হয়েছিল বা 52টি পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে সবুজ সংকেত তিনি দিয়েছিলেন একজন এনকোয়ারি অফিসার হিসেবে কলকাতা পুলিশের, সেই বাবদ তার কাছে তার অ্যাকাউন্টে সরাসরি সমরেশের অ্যাকাউন্ট থেকে চলে গিয়েছে 12.5 লক্ষ টাকার বেশি। এমন তথ্য কিন্তু উঠে এসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। ইতিমধ্যেই যে অ্যাকাউন্ট অর্থাৎ আব্দুল গায়ের যে অ্যাকাউন্ট রয়েছে, একটি মাত্র অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে 12.5 লক্ষ টাকার উপরে টাকা গিয়েছে। সেই ব্যাংক স্টেটমেন্ট এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে রয়েছে এবং সেই ব্যাংক স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে সমরেশের অ্যাকাউন্ট থেকে এই পুরো টাকাটা দফায় দফায় তার অ্যাকাউন্টে গিয়েছে। অর্থাৎ পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, যে সময় এই পাসপোর্টগুলি তৈরি হতো, অর্থাৎ যেহেতু 52টি পাসপোর্ট এনকোয়ারি অফিসার হিসেবে তিনি সবুজ সংকেত দিয়েছিলেন ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে, সেই 52টি পাসপোর্ট যখন তৈরি হয়েছে সেই সময় দফায় দফায় এই টাকাগুলি তার অ্যাকাউন্টে গিয়েছে। সেক্ষেত্রে 25,000 টাকা করে পার পাসপোর্ট হিসেবে তাকে দেওয়া হয়েছে। এই তথ্য কিন্তু আগেই সামনে এসেছিল। এবার দেখা যাচ্ছে যে একটি মাত্র অ্যাকাউন্ট এই আব্দুলের, যে অ্যাকাউন্টে সমরেশ অন্যতম মাথা এই পাসপোর্ট জালিয়াতির মামলার, তার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে। শুধুমাত্র যে তার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যে হাতিয়ার এমনটা নয়, টেলিফোনিক কনভারসেশন অর্থাৎ সিডিআর পাওয়া যাচ্ছে। আব্দুল গায়ের যে সিডিআর ইতিমধ্যে কলকাতা পুলিশের হাতে রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় সমরস এবং মোক্তার বলে যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছিল এই পাসপোর্ট জালিয়াতিতে, দুজনের সঙ্গে টেলিফোনিক কনভারসেশন পাওয়া গেছে আব্দুলের। স্বাভাবিকভাবে এই সমস্ত বেশ অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে পয়েন্টটা এই মুহূর্তে হাইলাইট করতেই হচ্ছে, 12.5 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে আব্দুল হাইয়ের, প্রাক্তন এসআই এর। এবং আমাদের প্রতিনিধিও যেরকম বলছিলেন যে 52 জনের ভেরিফিকেশনে বেনিয়ম আব্দুল হাইয়ের। কিভাবে জাল পাসপোর্ট তৈরির ছাড়পত্র দিতেন এই আব্দুল হাই, দেখুন। পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক গ্রেপ্তার। এবার পুলিশের জালে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। উত্তর 24 পরগনার অশোকনগর থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। আব্দুল হাই কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর, 2024 অবসর নেন। তার আগে 2.5 বছর ধরে কর্মরত ছিলেন পাসপোর্ট সেকশনে। আব্দুলের বাড়ি অশোকনগরের কামারপুকুর এলাকায়। শুক্রবার রাতে এখান থেকে প্রাক্তন এসআই আব্দুলকে গ্রেপ্তার করে পুলিশ। লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন, খুবই সৎ এবং খুবই অনেস্ট। আমার যতটুকু মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা চক্র। আমরা চাই উনি তো নির্দোষ, ওনাকে যত দ্রুত সম্ভব রিলিজ করা হোক। তদন্তকারীরা জানতে পেরেছেন পাসপোর্ট জালিয়াতিতে ধৃত সমরেশের সঙ্গে যোগ ছিল প্রাক্তন এই এসআই এর। এই চক্রের বিরুদ্ধে আপাতত 150 জনকে বিদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন এর মধ্যে 52 জনের পাসপোর্টের ভেরিফিকেশন হয়েছে আব্দুলের হাত ধরে। পাসপোর্ট সেকশনে যাতায়াত ছিল সমরেশ বিশ্বাসের।
সেখানেই পরিচয় হয় আব্দুলের সঙ্গে। একই জেলার বাসিন্দা বুঝতে পেরে আব্দুলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে সমরেশ। সুযোগ বুঝে আব্দুলকে টাকার টোপ দেওয়া হয়। অভিযোগ, পাসপোর্ট পিছু 25,000 টাকা করে ঘুষ নিতেন আব্দুল। পুলিশের দাবি, সমরেশের সঙ্গে আব্দুলের আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। কলকাতা পুলিশের এই প্রাক্তন এসআই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা। আর এই পাসপোর্ট জালিয়াতিতে স্ক্যানারে 5টি মোবাইল, 4 অভিযুক্তের থেকে বাজেয়াপ্ত 5 মোবাইল এবং এই মোবাইলগুলো থেকেই ডিজিটাল তথ্য সংগ্রহে পুলিশ। কিভাবে সংগ্রহ চলবে আর তা তদন্তের ক্ষেত্রেই বা কতটা সহায়ক হবে, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে, ডিটেলে জানাবেন। অমিত। দেখো, সিডিআর যেমন একটা অন্যতম প্রমাণ, এই যে যারা এই পাসপোর্ট জালিয়াতি মামলাতে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নিজেদের মধ্যে টেলিফোনিক কনভারসেশনের তথ্য সিডিআর থেকে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত মেসেজ তাদের মধ্যে আদান প্রদান হয়েছে বা যে সমস্ত ভুয়ো নথি তারা তৈরি করে ইমেল মারফত বা হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে সে সমস্ত একে অপরকে দিতেন, এই সমস্ত তথ্য বেশ কিছু তাদের ফোন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু সন্দেহ তদন্তকারী আধিকারিকদের। এই জায়গা থেকেই 4 জন অভিযুক্ত, যাদের মধ্যে 2 জন মাথা, সমরেশ এবং মনোজ গুপ্তা, যাদের ফোন ছাড়াও ধীরেন ঘোষ এবং অন্যতম জালিয়াতির সঙ্গে যুক্ত অন্যতম কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল গায়, এই 4 জনের মোট 5টি ফোন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে। সেক্ষেত্রে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। কি সমস্ত তথ্য এখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সেগুলো উদ্ধার করা হবে এবং সেই সমস্ত উদ্ধার হওয়া তথ্য অর্থাৎ ডিজিটাল এভিডেন্সকে কিন্তু সামনে রেখে এই মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে টেলিফোনিক কনভারসেশনের বাইরেও ব্যাংক স্টেটমেন্ট যেমন অন্যতম একটা প্রমাণ এই মামলার ক্ষেত্রে, অন্যদিকে তাদের ফোনে কি তথ্য ডিলিট করে দেওয়া হচ্ছে ফোন থেকে, সেইগুলো উদ্ধারের জন্যই ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নিতে চাইছে কলকাতা পুলিশ। বেশ। ফের পুলিশের জালে বাংলাদেশি। রানাঘাট থেকে ধৃত 2 অনুপ্রবেশকারী, পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ। আর কয়েক মাস আগেই ভারতে অনুপ্রবেশ। কল্যাণীতে আত্মীয়র বাড়িতে আশ্রয়, কাজের খোঁজে ভারতের ধৃতরা। বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার অব্যাহত, পুলিশের জালে ফের বাংলাদেশি। রানাঘাট থেকে ধৃত 2 অনুপ্রবেশকারী, পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ, কয়েক মাস আগেই ভারতে অনুপ্রবেশ এবং কল্যাণীতে আত্মীয়র বাড়িতেই আশ্রয় নেয় তারা। কাজের খোঁজে ভারতে এসে পৌঁছয় ধৃত 2। কখনো বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান, কখনো ছাত্র নেতা, তারা বারবার নানা রকম হুমকি হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এবার একটা অদ্ভুত বদল বক্তব্যে। কারণ সামনের বাংলাদেশ চান জামাত নেতা শফিকুর রহমান বলছেন, বাংলাদেশে কিসের মেজরিটি কিসের মাইনরিটি, বাংলাদেশে যারাই জন্মাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই দেশের গর্বিত নাগরিক। কারো উপর জোর করে ইসলাম ধর্ম চাপানো যাবে না। আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না। কিসের মেজরিটি আর মাইনরিটি? বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। কোথাও কিছু হলেই সব করেছে জামাতে ইসলামী, কিন্তু আখের গিয়ে আর খুঁজে পায় না, প্রমাণ করতে পারে না, একটাও প্রমাণ করতে পারে না।